সকলকে শুভ সন্ধ্যা। আজকে যে বিষয়ে আমাদের বিতর্ক চলছে সেই বিষয় থেকে মানে চারজন যারা আসল প্লেয়ার, আমি বলছি না, এটা শ্রমিকদা এবং কুণালদা বলে দিয়েছেন যে চারজন রাজনীতিবিদ হচ্ছেন আসল প্লেয়ার, আমরা তিনজন নকল। আমরা পাশ থেকে দাঁড়িয়ে দেখতে গিয়ে দেখছি বিষয়টা নানান দিকে চলে গেছে। আজকের যে বিতর্কের বিষয়, অরূপদা ঠিকই বলেছেন যে এক হচ্ছে সেটিং আর দু নম্বর হচ্ছে জোট। আমি চেষ্টা করব এই দুটোর মধ্যেই নিজের বক্তব্যকে সীমিত রাখার। শেক্সপিয়ারের হ্যামলেটে একটা খুব বিখ্যাত লাইন আছে, সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক। এই লাইনটার অর্থ হচ্ছে যে যখন কোনো একটা কথা উঠছে, যখন মানুষের মনে প্রশ্ন জাগছে, তার মানে কিছু একটা আছে। কেন এই কথা বলছি? এই কথা এই জন্যে বলছি যে স্বপন দাশগুপ্ত, বিজেপির রাজ্যসভার সাংসদ, তাকে টেলিগ্রাফে লিখতে হচ্ছে যে মোদি এবং মমতার সেটিং এটা হতেই পারে না। তথাগত রায়ের বক্তব্য এলো, তথাগত রায় টুইট করে প্রধানমন্ত্রীকে টুইট করে বলছেন যে কলকাতা শহর সরগরম, যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটা সেটিং হয়েছে, আপনাকে প্রমাণ দিতে হবে যারা বিজেপি কর্মীদের হত্যা করেছে আপনি তাদের পাশে নেই। ইনফ্যাক্ট এই কয়েকদিন আগে আনন্দবাজারে দেখলাম মুখ্যমন্ত্রীকে নিজে বলতে হয়েছে যে আমি সেটিং টেটিং করি না, আমি যেখানে ফিট হই সেখানে থাকি, আমার সঙ্গে লোকে সেটিং করতে আসে। মোদ্দা কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এবং নাগরিক সমাজে এই ধারণাটা প্রচলিত হয়েছে, সঠিক না ঠিক সেটা আমরা পরে জানবো, একটা সেটিংয়ের গল্প তৈরি হয়েছে। কিন্তু কেন আমাদের মনে, যারা আমরা সাধারণ নাগরিক, যারা আমরা রাজনীতিবিদ নই, কেন আমাদের মনে এই প্রশ্নটা জাগছে? আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় এটা আমাদের সবার মনে জেগেছে। দেখুন, আমরা রাজনীতির মধ্যে আমাদের বিচরণ নয়, আমরা হচ্ছে এই সুমনদা এবং এবিপি আনন্দ এইসব চ্যানেলের খবর শুনি এবং খবর শুনে রাজনীতি সম্পর্কে জানতে পারি। সেই রাজনীতির খবরে সবচেয়ে বড় মেগা সিরিয়াল হচ্ছে ইডি সিবিআই এর তদন্ত। সেই 2015 সাল থেকে, তারও আগে 15, 16, 14, হ্যাঁ, তখন থেকে খালি আমরা শুনছি এই ইডি টিম এলো, এইখানে ইনভেস্টিগেট করলো। আমার সাংবাদিকদের জন্য মন খারাপ করে যে ওরা সারাদিন খালি দৌড়ে বেড়ায়। ঠিক বাংলা সিরিয়াল যেমন 6 মাস না দেখে আবার আপনি বসলে বুঝতে পারবেন কার সঙ্গে কার ঝগড়া চলছিল এবং কে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এই ইডি সিবিআই এর তদন্তটা একদম সেরকম। আজকে বাসে ট্রামে লোকজন এটা বলে যে নারদা সারদা এগুলো কি হলো। সব ছেড়ে দিন, আপনাদের সবার মনে আছে রাজীব কুমারের কথা? না ভুলে গেছেন? একজন আইপিএস অফিসার, কলকাতার পুলিশ কমিশনার, যাকে সিবিআই অ্যারেস্ট করতে এসেছিল, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ছুটে গেছিলেন এবং তারপর সিবিআই এর লোকজনের সঙ্গে কলকাতা পুলিশের ধস্তাধস্তি হয়েছিল, মনে পড়ছে? ধর্মতলায় একটা। তারপর তিনি আইপিএস থেকে আইএএস এ ট্রান্সফার হয়ে কোনো একটা দপ্তর অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলভাবে চালাচ্ছেন। কে পারমিশন দিল? কেন্দ্র সরকার, তার কারণ তিনি ইউপিএসসি দিয়ে এসছেন। তাহলে আমার আপনার যদি মনেই প্রশ্নটা জাগে যে কি হলো সারদার, নারদার, কি হলো রাজীব কুমারের, কি হলো সেই সময় যেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি বলছেন যে আমি জীবদ্দশায় বোধহয় এই তদন্ত শেষ দেখতে পাবো না। তাহলে আপনার মনে একটা প্রশ্ন জাগে যে সত্যি তো কেন্দ্র থেকে এত মানুষ এলো, যারা বিরোধী লাফালাফি করছিল, বলছিল কেন্দ্র থেকে এসে রাজ্যকে শায়েস্তা করবে, কোথায়? এই বক্তব্যের মাঝখানেই শুনলাম 155খানা সেন্ট্রাল টিম এসছে ইনভেস্টিগেট করতে, পিএম আবাস যোজনা, মিড ডে মিল স্কিম। আচ্ছা বলুন তো, কটা এফআইআর লেখা হয়েছে? কি হচ্ছে? আমরা দেখি নির্বাচনের সময়, আমরা দেখি যখন এরকম কোনো একটা গরমাগরম সময়, তখন হঠাৎ করে হচ্ছে তদন্ত হয়, অ্যারেস্ট হয়, সব হয়, তারপর আবার শীত ঘুম ঠান্ডা ঘরে চলে যায়। আমরাও এখন আর সেই জন্য ইন্টারেস্ট নিই না। তো আমাদের মনে যদি এই প্রশ্নটা জাগে যে এর কি কোনো একটা সেটিং আছে, কেন এরকম কেন হচ্ছে, আমরা কি খুব ভুল?
আমাদের সেটিংয়ে কেন মনে পড়ে, তার কারণ হচ্ছে এর একটা পূর্ব ইতিহাস আছে। ইতিহাস এই জন্যে, এবং এখানে হচ্ছে দাঁড়িয়ে আপনি ভাবুন যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা কেউ অস্বীকার করে না এখানে। এই যে অরূপদা বলছিলেন না যে রেলমন্ত্রী হয়েছিলেন, আরে রেলমন্ত্রী তো বিজেপির সরকারে, এনডিএ সরকারই তো রেলমন্ত্রী হয়েছিলেন। তার ফলে একটা পুরনো যোগসাযোগ আছে, এবং সেই যোগসাযোগের জায়গা থেকে নিশ্চয়ই এক অফিসে কাজ করলে যদি বন্ধু তৈরি হয়, তাহলে দুটো দল মিলে একসঙ্গে সরকার চালালে বন্ধু তৈরি হবে না? এই বন্ধুত্বের জায়গা থেকে প্রশ্ন জাগে না? আমরা তো কনফিউজড হয়ে যাই। আমি তো আজকে ভাবছিলাম যে কুণালদা অরূপদাকে জিজ্ঞেস করব যে মুকুল বাবু এখন কোন দলে আছেন। এই যে বিজেপির ৭৭টা এমএলএ ছিল, তাদের কজন বিজেপিতে আছে আর কজন তৃণমূলে আছে, এবং এই যে তারা দল এদিক থেকে ওদিক করলেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, তারা কি তাদের পরিচিত লোকজনের সঙ্গে কথা বলেন না, গল্প করেন না, যোগাযোগ রাখেন না? এই প্রশ্নটা সাধারণ মানুষের মনে জাগবে না? সৌম্যবাবু একদম সঠিক কথা বলেছেন, এবং এটা আমি সমর্থন করেই বলছি যে তৃণমূল বিজেপিকে রাস্তায় যতটা প্রতিরোধ করে, প্রতিবাদ করে, আমাদের ইতিহাস বলছে সংসদের মধ্যে অতটা করে না। এবং নানান গুরুত্বপূর্ণ বিলে আমরা দেখেছি তৃণমূলের সাংসদরা অ্যাবস্টেন করে গেছেন। হয়তো আগে, এখন হয়তো রাজনীতি পরিবর্তনশীল, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা কখন জাগে জানেন? একটা বই লিখেছে স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলে একজন সাংবাদিক, মিশন বেঙ্গল বলে, এবং সেই বইয়ে দেখাচ্ছে যে কিভাবে তৃণমূলের সাথে সাথে তৃণমূলের রাজত্বকালে, তৃণমূলের শাসনকালে কিভাবে পশ্চিমবাংলায় আরএসএস এর শ্রীবৃদ্ধি ঘটেছে। এবং তারা দেখাচ্ছে, এবং এখানে তন্ময়দাও বললেন, ৮,০০০ সরকারি স্কুল যদি বন্ধ হয়ে যায় আর ৩,৫০০ আরএসএস পরিচালিত একল বিদ্যালয় যদি পশ্চিমবঙ্গে তৈরি হয়, যেখানে শিক্ষকরা পয়সা দিয়ে হচ্ছে শিক্ষকতা করতে আসেনি, সমাজের জন্য করতে এসছেন, তারা পড়াতে আসছেন, তার কারণ সেটাকে তারা তাদের রাজনৈতিক দায়িত্ব মনে করেন, তাহলে ছেলেমেয়েরা কোন স্কুলে যাবে? আজকে দাঁড়িয়ে ইন্ডিয়া টুডের কনক্লেভে মুখ্যমন্ত্রী বলে দেন যে আমি আরএসএস এর বিরোধিতা করছি না, আরএসএস এ ভালো লোক আছে, আমি বিরোধিতা করছি বিজেপির। আচ্ছা বলুন তো, এ কথা শুনলে তো ঘোড়ায়ও হাসবে। আরএসএস এর নানান সংগঠনের মধ্যে রাজনৈতিক সংগঠনটার নাম, যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে, তার নাম হচ্ছে বিজেপি। মতাদর্শগত জায়গায় যারা সরকার ক্ষমতায় থাকবে না, কিন্তু যারা হচ্ছে দেশের জন্য কাজ করবে, এ তো আরএসএস এর বহুদিনের পরিকল্পনা। দিলীপ বাবু আরএসএস থেকে এসছেন, নরেন্দ্র মোদী আরএসএস থেকে এসছেন। এই যে একটা কথা যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে আরএসএস ভালো, সেখানে দেশপ্রেমিক আছে, বিজেপি খারাপ। কখনো কখনো উনি আরএসএস এর কাছে আবেদন করে বলছেন যে খারাপ লোকেদের থেকে বাঁচান দেশটাকে। এইখানে মনে শঙ্কাটা তুলে দেয় যে হয়তো বা সেটিং আছে, এবং সেই সেটিংটা আমরা কখন দেখতে পাই না, সেটিংটা আমরা দেখতে পাই একটা রাজনৈতিক ভাষ্যে। সেই ভাষ্যটা কি? ভাষ্যটা হচ্ছে 2021 সালের নির্বাচন, নো ভোট টু বিজেপি। আমরা কি দেখলাম? আমরা দেখলাম মালদা এবং মুর্শিদাবাদ, যেখানে বামফ্রন্টের 34 বছরেও হচ্ছে কংগ্রেসের সংগঠন ছিল, সেখানে তারা শূন্য হয়ে গেল। কেন না, একটা ভোট কনসলিডেশন হলো বিজেপিকে আটকানোর জন্য। 30% সংখ্যালঘু ভোট, সেটা মেজরিটি চলে গেল হচ্ছে তৃণমূলের কাছে। এই যে রাজনৈতিক ভাষ্য, যে ভাষ্যে দাঁড়িয়ে হচ্ছে বিজেপিকে আটকাতে হবে এবং তার জন্য যে অবিজেপি শক্তি আছে তারা আমার তলায় এসো, এই ভাষ্যটাই তো হচ্ছে দুজনকেই লাভ দিচ্ছে। দেখুন, সেটিং মানে যে সবসময় বন্ধুর মধ্যে সেটিং হবে এমন নয়। যে দেশলাই কোম্পানি আর মোমবাতি, দুজনেই লাভবান এখানে। যেখানে দাঁড়িয়ে হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র বলে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। আপনি যদি ইমাম ভাতা দিয়ে শুরু করেন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে হচ্ছে বিজেপির জন্যও জায়গা তৈরি করে দিচ্ছেন, যাতে সেখানে তারা পুরোহিতদের কনসলিডেট করতে পারে। এই রাজনীতি তো পশ্চিমবঙ্গে চলছে। এই কারণেই আমাদের মনে হয়, এবং মাঝে সাঝে সত্যিই মনে হয়, যে সেটিং, এটা কি সেটিংয়েই চলছে? এখন যেহেতু ঘন্টা বেজেছে, এত সেটিং এর পর কি জোটের কোনো ভবিষ্যৎ আছে ইন্ডিয়া? আমি এই একটু ইন্ডিয়া জোট নিয়ে বলতে চাই। দেখুন, ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে, আমি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, ভারতবর্ষের রাজনীতির একটা
ফেডারালাইজেশন হয়েছে, রাজনীতির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাজনীতি চলছে ভারতবর্ষে, এই বাস্তবতাটা মানতে হবে। এই বাস্তবতাটা মানছেন বলেই হচ্ছে গোয়াতে বিজেপি সরকার থাকলেও হচ্ছে গরুর মাংস খেতে পারবেন, উত্তরপ্রদেশে হচ্ছে আপনি লিঞ্চড হয়ে যেতে পারেন। তার কারণ ভারতবর্ষের বাস্তবতা জুড়ে রাজনৈতিক দলগুলোও নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের কি কোনো ভবিষ্যৎ আছে? হ্যাঁ আছে। আপনি যদি আমাকে হিসেব তত্ত্বে বলতে বলেন, তাহলে আমি আপনাকে সহজ অঙ্কে বলি যে দক্ষিণ ভারতে অবিজেপি পার্টিগুলো এখন খুব ভালো ফল করছে। বিজেপি প্রথাগত যেখানে খুব ভালো ফল করে সেখানে ভালো ফল করেছে। মধ্যপ্রদেশে বিজেপি জিতেছে, রাজস্থানে বিজেপি জিতেছে, কিন্তু এর আগের বার যখন কংগ্রেস জিতেছে তখনও হচ্ছে লোকসভা ভোটে বিজেপি সব আসন নিয়ে গেছে। তার ফলে বিজেপি এখানে রাজ্য সরকার করেছে বলে লোকসভায় তাদের আসন আর বাড়বে এমনটা না, বরঞ্চ আসন কমার সম্ভাবনা আছে। বিহারের জন্য আসন কমার সম্ভাবনা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বাস্তবতায় বিরোধী দলগুলো যদি এক জায়গায় আসতে পারে তাহলে কিন্তু একটা অবিজেপি সরকারের সম্ভাবনা আছে। কিন্তু এই বিরোধী দলগুলো এক জায়গায় আসবে কিভাবে, কিসের ভিত্তিতে এবং কেন, এই প্রশ্নটা স্পষ্ট হতে হবে। এই যে ধরুন মল্লিকার প্রিয়াঙ্কা গান্ধী, এক্ষুনি সুমন বলছিলেন প্রিয়াঙ্কা গান্ধীকে কন্টেস্ট করতে বলেছেন নরেন্দ্র মোদীর এগেনস্টে। এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে পপুলার প্রাইম মিনিস্টার হচ্ছে নরেন্দ্র মোদী, সবচেয়ে পপুলার লিডার। এটা অস্বীকার করা হয়, আপনি মোদীকে পছন্দ না করতে পারেন, কিন্তু ভদ্রলোকের একটা পপুলারিটি আছে। আপনি এবার দাঁড় করিয়ে বলছেন যে আমার সঙ্গে যদি খেলতে হয় তাহলে ওর বিরুদ্ধে লড়ো। তো ডেভিডের সঙ্গে গোলায়াতকে লড়িয়ে দিচ্ছেন, নিয়ে বলছেন তোমাকে মোড়ে প্রমাণ দিতে হবে তুমি আমার সঙ্গে লড়ছো। এটা জোটের সদিচ্ছা হতে পারে না। ঠিক তেমনই হতে পারে না যদি বলা হয় মমতা ব্যানার্জিকে লড়তে হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, প্রমাণ দিতে হবে যে তিনি পশ্চিমবঙ্গের নেত্রী। জোট করতে গেলে যে বাস্তবতায় জোট করতে হবে সেই জায়গায় আলাপ আলোচনা করে রাজ্যভিত্তিক জোট করতে হবে। জোট সম্ভব, এটা কখনোই ভাববেন না শ্রমিকদা যেরকম বলে গেলেন যে ওরা যাই করুক এক হতে পারবে না, সেটা হতে পারে, কিন্তু হিসেবের অঙ্কে ইন্ডিয়া জোটের এখনো সম্ভাবনা আছে যদি তারা নিজেদের এই মতনৈক্য সরিয়ে রেখে একসাথে বসে নির্বাচন লড়তে পারেন। ধন্যবাদ।